ছাত্ররা, আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এটা তোমাদেরই সঙ্গে সম্পর্কযুক্ত একটি টপিক। সেটা হচ্ছে যে অধ্যায়টা আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে পড়ে আসছিলাম, অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয়। এই অধ্যায়ে বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা কি ভূমিকা পালন করে সেটাই আজকে আমরা কিন্তু আলোচনা করব, অর্থাৎ তোমাদের কি ভূমিকা থাকতে পারে সেটাই কিন্তু আমরা আলোচনা করব। বর্তমান দিনে শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে প্রভূতপূর্ণ উন্নতি ঘটেছে, অর্থাৎ দেখা যায় কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমাদের বর্তমানে শিক্ষার যে হার সেটা যেমন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তেমন শিক্ষা সম্পর্কে সচেতনতাও মানুষের মধ্যে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাই দেখা যায় এখন প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যায় যে একজন না একজন কিন্তু শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়। আর এই শিক্ষার্থীরা বর্তমান দিনে কিন্তু দেখা যায় সমাজের বিভিন্ন দিকের সম্পর্কে সাধারণ মানুষকেও কিন্তু সচেতন করে তুলতে পারে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু সেই দায়িত্ববোধটা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তাই জন্য দেখা যায় আমাদের যে পাঠ্যপুস্তকের বা আমাদের সিলেবাসে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের কি ভূমিকা এই নিয়ে কিন্তু আলোচনা করা হয়। যেমন আজকে তোমরা ক্লাস 9-এ দুর্যোগ বিপর্যয় অধ্যায়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা দুর্যোগ ব্যবস্থাপনায় যেমন পড়ছো, ঠিক তেমনই তোমরা যখন ক্লাস 10-এ উঠবে সেখানে তোমরা দেখবে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকার কথাও পড়বে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা শিক্ষার্থীকে আমাদের সমাজের উন্নয়নের ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেই সম্পর্কে যেমন সচেতন করছি, এবং তাদের দ্বারাও সমাজ যে প্রভূত উন্নতি হতে পারে সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখা যায় যে আলোচনার মধ্যে আসছে। তাই দেখা যাক যে আমরা কি দায় দায়িত্ব পালন করতে পারি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা আজকে আমরা কিন্তু একটু আলোচনা করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের বাড়ির সবাই ভালো আছে। দেখো, আমরা যেমন দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুটো প্রধান পদ্ধতি পড়েছিলাম, একটা প্রতিরোধমূলক, একটা প্রতিকারমূলক পদ্ধতি। এবং প্রতিকারমূলক পদ্ধতির ক্ষেত্রে আমরা দুটো উপবিভাগ হিসেবে দেখেছিলাম, একটা বিপর্যয় যখন চলছে সেই সময় আমরা কি করব, আর তারপর আমরা দেখেছিলাম বিপর্যয় হয়ে যাওয়ার পর আমাদের করণীয় বিষয়গুলো কি কি সেটা। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা যদি সেই ফরম্যাটেই বা সেইভাবেই যদি বিষয়গুলোকে আলোচনা করি তাহলে বিষয়টা অত্যন্ত সহজভাবেই তোমাদের কাছে বোধগম্য হবে। এবং তোমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকগুলোতে বিভিন্নভাবে আলোচনা করা আছে। দেখবে কোনো কোনো পাঠ্যপুস্তকে বলা হয়েছে যে শিক্ষক এবং শিক্ষিকার সহযোগিতায় বিভিন্ন দল গঠন করে সেই প্রত্যেকটা দলের দায় দায়িত্ব নির্ধারিত করে তাদের সেই দায় দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। আমরা একটু বিষয়টাকে ওইভাবেও দেখব, তার সাথে সাথে আরেকভাবে দেখব যে কিভাবে আমরা ওই যে তিনটে পদ্ধতি, যে দুর্যোগের পূর্ববর্তী অবস্থায় কি করণীয়, দুর্যোগ চলাকালীন কি করণীয় এবং দুর্যোগের পরবর্তী অবস্থায় কি করণীয়, সেটা একটু আমরা আলোচনা করব। আমি একটা সাধারণভাবে একটা গ্রাফিক্স বা লেখা লিখে রেখেছি যেটা তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা সেটা সহজেই নোট ডাউন করে নিতে পারো ক্লাস শুনতে শুনতে, এবং তোমাদের ক্ষেত্রে একটা ভালো নোটও প্রস্তুত হয়ে যেতে পারে। দেখো, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকার ক্ষেত্রে বিপর্যয়ের পূর্ববর্তী যে কি ভূমিকা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা দেখা যাক কি কি হতে পারে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা তাদের শিক্ষক এবং বা শিক্ষিকার সহযোগিতায় ঝুঁকিপূর্ণ এলাকার একটি সুন্দর মানচিত্র প্রস্তুত করে সেখানকার মানুষজনকে বিপর্যয় সম্পর্কে কিন্তু সচেতন করে তুলতে পারে যে এই অঞ্চলটা কিন্তু এই বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, তাই আপনারা কিন্তু সচেতন থাকতে পারেন। এইভাবে কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি করতে পারে। অর্থাৎ তারা কি করলো, যে শিক্ষক এবং শিক্ষিকার সহযোগিতায় তারা সেই অঞ্চলটার একটা সার্ভে করলো। সার্ভে করার পর দেখা গেল যে এই কারণে বা কোনো একটা, ধরো সাপোজ আমি একটা বিপর্যয়ের উদাহরণ হিসেবে বলি, যে সেই অঞ্চলটা ধরো ভূমিধস প্রবণ, তাহলে কোন কোন কারণে ভূমিধস হচ্ছে বা হতে পারে সেই কারণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুললো, যাতে সেই অঞ্চলটাতে সেই বিপর্যয়ের প্রভাবটা তারা কমাতে পারে। সেকেন্ড কি, দেখা যায় যে বিপর্যয়ের অনেক সময় পূর্বাভাস আমরা পেয়ে থাকি। যেমন ধরো এই ঘূর্ণিঝড় আসার আগে আমরা কিন্তু দেখা গিয়েছিল যে আবহাওয়া দপ্তরের থেকে বিভিন্ন ধরনের পূর্বাভাস আমরা পাচ্ছি। সেই সময় শিক্ষার্থীদের করণীয় হচ্ছে তাদের নিজেদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে, সেটা স্কুল কলেজের রেজাল্ট বলতে পারো, তাদের ভোটার আই কার্ড বলতে পারো, তাদের আধার কার্ড বলতে পারো, নিজেদের সাথে সাথে তাদের ফ্যামিলির
অন্যান্য সদস্যদের বা তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সেই গুরুত্বপূর্ণ নথিপত্রগুলোকে কিন্তু একটা সেফ বা নিরাপদ জায়গায় কিন্তু গুছিয়ে রাখা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। থার্ড কি, যদি তাদের ত্রাণ শিবিরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ দেখা গেল কোনো শিক্ষার্থী বুঝলো যে তাদের পরিবার বা তাদের গ্রাম অঞ্চলের মানুষদের ঘরবাড়ি খুব একটা পাকা নয়, তাহলে তাদেরকে বিপর্যয়ের সময় সেইখানে থাকলে সঠিক হবে না, তাদের ত্রাণ শিবিরে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে সেই শিক্ষার্থী বা শিক্ষার্থীদের দল সেই গ্রামের মানুষকে সকলকে বোঝাবে যে তারা যখন ত্রাণ শিবিরে চলে যাবে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ধরো আমি বলতে পারি যে যাওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ, টর্চ, মোমবাতি, দেশলাই, রেডিও, ব্যাটারি, এই জাতীয় জিনিসগুলোকে নিয়ে যেন তারা ত্রাণ শিবিরে চলে যায়, যাতে প্রয়োজনীয় তথ্য যেমন তারা পেতে পারে, তেমনই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো তাদের ব্যবহার করতে পারে যখন বিপর্যয় আসবে। আর কি দেখবে এখনকার দিনে বিভিন্ন বিদ্যালয়গুলোতে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা কিভাবে করব তার জন্য বিভিন্ন ক্যাম্প করে মহড়া তৈরি করা হয় বা মহড়া প্রস্তুতি নেওয়া হয় তাকে। সেই মহড়া প্রস্তুতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ করা, অর্থাৎ কোনো একটা জায়গায় বিপর্যয় হলে আমাদের কি কি করণীয় তার একটা প্রি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন বিদ্যালয়গুলোতে। সেই মহড়া প্রস্তুতিতে অংশগ্রহণ করা, দেখবে যে বিভিন্ন এনসিসি ক্যাম্প থেকে হতে পারে, এনএসএস ক্যাম্প থেকে হতে পারে, এবং বর্তমান দিনে প্রচুর স্কুল কলেজের শিক্ষার্থীরা সেই সমস্ত ক্যাম্পে কিন্তু অংশগ্রহণ করছে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তারপর আমরা কি আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস নিজেরা শুনে সেই সম্পর্কে নিজের বাড়ির লোকের সাথে সাথে নিজের পাড়ার বা নিজের গ্রামের মানুষকে কিন্তু সচেতন করা। অর্থাৎ দেখা যাচ্ছে এখনকার বর্তমান দিনে যেহেতু আমাদের বিভিন্ন প্রযুক্তিবিদ্যার উন্নতি হওয়ার জন্য বিভিন্ন তথ্য আমরা আগে থেকেই পাই, সেই সমস্ত তথ্য নিজে শুনে দায়িত্ব সহকারে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এবং নিজের পরিবারের মানুষকেও সচেতন করা। এবং আমি একটু আগেই বললাম এখন বর্তমান দিনে শিক্ষার উন্নতির সাথে সাথে দেখা যায় প্রত্যেক ঘরেই আমরা একজন না একজন শিক্ষার্থীকে পাই। তাই প্রত্যেকটা শিক্ষার্থী তাদের নিজেদের এই দায়িত্বগুলো যদি পালন করে তাহলে কিন্তু আমরা অতি সহজেই আমরা স্বাভাবিকভাবে যে বিপর্যয়ের প্রভাব সেটাকে কিন্তু আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রয়োজনীয় কিছু ফোন নাম্বার, যেমন ধরো হাসপাতালের নাম্বার হতে পারে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের নাম্বার হতে পারে, পুলিশ স্টেশনের নাম্বার হতে পারে, এই নাম্বারগুলো কিন্তু সংগ্রহ করে রাখা, যাতে বিপর্যয় চলাকালীন বা বিপর্যয়ের পর মুহূর্তে তারা খুব সহজেই সেই সমস্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং উদ্ধার কার্যে তাদেরকে খুব সহজেই নিজেদের যে অবস্থান তাদের সেই অবস্থানটা জানাতে পারে। আশা রাখছি বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা এই যে জিনিসগুলো পড়লাম, তাহলে সেটা হচ্ছে আমরা কি প্রতিরোধমূলক কর্মসূচি, বিপর্যয়ের পূর্ববর্তী অবস্থার কথা বললাম। এবার বিপর্যয়ের পরবর্তী অবস্থা অর্থাৎ প্রতিকারমূলক কর্মসূচি, যেখানে আমরা বিপর্যয় চলাকালীন এবং বিপর্যয় হয়ে যাওয়ার পর কি অবস্থা দেখতে পাওয়া যায় বা কি করণীয় সেটা আমরা দেখব। দেখো বিপর্যয় চলাকালীন যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সব থেকে প্রথম যেটা আমি একটুখানি আগেই বললাম যে যদি মনে হয় যে বিপর্যয় হওয়ার পূর্বে তারা যেখানে বসবাস করে সেখানে থাকাটা নিরাপদ নয়, তাহলে আগেই ত্রাণ শিবিরে চলে যাওয়া। যদি তা না হয় তাহলে বিপর্যয় যখন হচ্ছে তখন যদি তারা সেটা উপলব্ধি করে বা পরিবারের লোক উপলব্ধি করে যে এখন তাহলে যেখানে থাকছে সেটা খুব নিরাপদ নয়, তাহলে খুব দ্রুত আগে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় লাভ করা, যাতে তারা বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে। সেকেন্ড কি, যদি নিজেদের গৃহেতে থাকে তাহলে কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণভাবে করণীয়। যেমন প্রথমেই হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ অফ করে দেওয়া। তোমরা দেখবে যে আমাদের এই আমফান হওয়ার সময় আমাদের বিভিন্ন পেপারে আমাদের বিপর্যয় মোকাবিলা করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত তার একটা লিস্ট বেরিয়েছিল। যখন আমরা বাড়িতে থাকবো বিপর্যয় চলাকালীন প্রথমেই যে ইলেকট্রিক্যাল যে বিভিন্ন সুইচগুলো অন করা থাকে সেটা অফ করে দেওয়া, গ্যাস যে মেন জায়গা থেকে গ্যাসের সাপ্লাইটা হয় সেই নবটাকে অফ করে দেওয়া, জলের ট্যাঙ্ক যে আছে সেই ট্যাঙ্কটা ভর্তি করে রাখা, জলের কল যাতে খুলে না রাখা হয় সেটাকে লক্ষ্য করা, ফোনের যে চার্জ সেটাকে ফুল করে নেওয়া অর্থাৎ চার্জ দিয়ে রাখা, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার ধরো ত্রাণ শিবিরে যদি তারা চলে যায়, অর্থাৎ শিক্ষার্থীরা ধরো আমি বললাম তাদের পরিবারকে নিয়ে চলে গেছে বা কিছু শিক্ষার্থী তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে তারা ত্রাণ শিবিরে উপস্থিত আছে, তাই সেখানে ত্রাণ শিবিরে থেকে সেখানকার আতঙ্কিত মানুষের মনোবল বৃদ্ধি করা বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার যে ব্যবস্থাপনা করা হয়েছে আগে থেকে সেগুলোকে তদারকি করা, দুর্গত মানুষদের মানসিকভাবে চাঙ্গা করা, অর্থাৎ তাদের যে মনের
যে জোরটাকে বৃদ্ধি করা, অর্থাৎ বিপর্যয় চলাকালীন অনেক সময় মানুষকে আতঙ্কিত হয়ে পড়ে, তারা অবসাদে ভুগতে থাকে, যে তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত, যে তাদের বাড়ি ভেঙে গেল কিনা ত্রাণ শিবিরে অবস্থানকালীন, সেই সমস্ত ভাবনা তাদের মনের মধ্যে আসে। সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু দেখা যায় যে মানসিকভাবে তাদেরকে চাঙ্গা করার দায়িত্ব শিক্ষার্থীদের থাকে। তারপর কি হতে পারে, যে বিভিন্ন সময় দেখো বিপর্যয়ের সময় অনেক সময় গুজব রটানো হয়ে থাকে, যে এই গুজবের ফলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। সেই গুজবে কান না দিতে বলা, অর্থাৎ মানুষকে সঠিক তথ্যটাকে সরবরাহ করাও কিন্তু দায় দায়িত্বের মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে বিপর্যয় চলাকালীন এই বিষয়গুলোকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখায়। এরপর বিপর্যয় সংঘটিত হওয়ার পর মুহূর্তে তাদের কি করণীয়, এক্ষেত্রে তারা কি করতে পারে? প্রথমেই যেটা করতে পারে সেটা হচ্ছে দ্রুত সুষমভাবে অর্থাৎ সমানভাবে যে ত্রাণ, সেই ত্রাণটাকে কিন্তু বন্টনে সাহায্য করা, অর্থাৎ বিভিন্ন সংস্থা, ধরো বিভিন্ন ক্লাব বা নিজের পাড়ার লোকেরা যে ত্রাণ বন্টন করছে সেখানে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। 2 নম্বর কি, পুনর্গঠন ও পুনর্বাসনে স্বেচ্ছাসেবী সংস্থা বা বিভিন্ন অন্যান্য সহকারী সংস্থাকে সাহায্য করা। অনেক সময় দেখা যায় যে বিপর্যয় হয়ে যাওয়ার পর বিপর্যস্ত এলাকা পুনর্গঠনের জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সংস্থা আসে কাজ করার জন্য, তাদের সঙ্গে সহযোগিতার সঙ্গে হাত বাড়িয়ে দেওয়া। ইভেন এমনও হতে পারে অনেক সময় দেখা যায় যে বিপর্যয় হয়ে যাওয়ার পর ইলেকট্রিক্যাল তারের উপর অনেক বাঁশঝাড় পড়ে যায়, অনেক গাছ পড়ে যায়, দেখা যায় যে ইলেকট্রিক অফিসের লোক সেই সময় অত্যন্ত ব্যস্ত থাকে, বিভিন্ন জায়গার কাজ করতে করতে সিরিয়ালি তাদের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের দায় দায়িত্ব পালন করে, ফলে অনেক সময় কোনো কোনো জায়গায় দেরিতে পৌঁছতে হয়। কারণ কিছু মানুষের পক্ষে বা কয়েকশো মানুষের পক্ষে একটা বড় বিপর্যয়গ্রস্ত এলাকার একই সাথে সব কাজ করে দেওয়া সম্ভব নয়। তখন কি হয়, এই শিক্ষার্থীদের, সাধারণ মানুষকে সচেতন করা, যে নিজেদের এলাকার যে গাছ পড়ে যাওয়া যদি সেটা কেটে পরিষ্কার করা সম্ভব হয়, বা যে ধ্বংসস্তূপ হয়েছে সেটা যদি পরিষ্কার করে রাখা যায়, তাহলে সেই কাজে সাধারণ মানুষকে সচেতন করা এবং তার সাথে সাথে নিজেদের ক্ষমতা অনুযায়ী সেই দায় দায়িত্বতে পালনে অংশগ্রহণ করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর কি দেখতে হবে, সামাজিক কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি নয়। তোমরা দেখবে যে এই যে বিপর্যয়ের পরে, আমি যেটা জাস্ট একটুখানি আগের পয়েন্টে বললাম, যে একটা টিমের পক্ষে বা একটা দপ্তরের পক্ষে একই সঙ্গে সব জায়গায় একই সাথে বিপর্যয়ের পর পরিষেবা প্রদান করাটা কিন্তু সম্ভবপর নয়। তার জন্য পর্যাপ্ত সময় কিন্তু তাদের দিতে হয়। তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে, ঠিক আছে, দিনরাত পরিশ্রম করে কিন্তু তাদের দায় দায়িত্ব পালন করার চেষ্টা করে, কিন্তু তারপরেও দেখা যায় মানুষের মধ্যে একটা অসন্তোষ বা ক্ষোভের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ তার একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। কেন আমাদের জায়গায় কারেন্ট এলো না, কেন আমাদের এখানে নেটওয়ার্ক আসছে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব পরিলক্ষিত হয়ে থাকে। যেমন ধরো আমি যেখানে থাকি, গ্রামীণ এলাকা, আমার এখানে এই যে আমফান ঝড় হয়েছিল তার প্রায় 5 দিন পর কিন্তু কারেন্ট এসেছিল। তাহলে এই যে ধরো 5 দিন একটা লং টাইম, অনেক জায়গায় দেখা গেছিল যে 1-2 দিন পরই এসে গেছিল, 5 দিন পর আমার এখানে এসেছিল। তাহলে সেই জায়গাতে ধরো এই যে 5 দিন লং টাইম, যে যাতে কোনো সামাজিক বিশৃঙ্খলা তৈরি না হয়, মানুষের মধ্যে মানসিক কষ্ট হচ্ছে, সবকিছু ঠিক আছে, প্রতিকূল পরিস্থিতি, কিন্তু যে এটা একটা স্বাভাবিক এবং একজনের পক্ষে সব জায়গায় একসাথে যে সেবা প্রদান করা সম্ভবপর নয়, সেটাও কিন্তু মানুষের মধ্যে বোঝানো, মানুষকে বোঝানো এবং সামাজিক বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখা, এটাও কিন্তু শিক্ষার্থীরা করতে পারে। তাহলে এতগুলো বিষয় কিন্তু শিক্ষার্থীদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং তোমরা দেখবে অনেক বইয়েতে লেখা আছে, তোমরা যে পাঠ্যপুস্তকগুলো পড়ছো সেখানে দেখা গেছে যে বিদ্যালয়ে সহযোগিতা এবং শিক্ষক এবং শিক্ষিকাদের সহযোগিতায় একটা টিম তৈরি করা হয়। সেই টিমটাকে কতগুলো দলে বিভক্ত করে দেওয়া হয় তাকে, যে প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, চতুর্থ দল, পঞ্চম দল, এইভাবে 5টা দল তৈরি করা হলো। এবং প্রত্যেক দলে কিছু কিছু কাজকে সীমাবদ্ধ করে দেওয়া হলো, যে প্রথম দলের কাজ ধরো বিভিন্ন তথ্যগুলো প্রদান করা, কিছু দলের কাজ হচ্ছে ত্রাণ সরবরাহ করা, কিছু দলের কাজ হচ্ছে মানুষের মধ্যে যে মানসিক অবসাদ তৈরি হচ্ছে বা আতঙ্ক তৈরি হচ্ছে সেটাকে দূর করা, এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রাখা। কিছু দলের কাজ হচ্ছে ধরো গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলোকে সংগ্রহ করে রাখা। এইভাবেও কিন্তু অনেক বইতে কিন্তু শিক্ষার্থীদের ভূমিকাটাকে আলোচনা করা আছে। আশা করছি আজকের যে ক্লাসটা তোমাদের কাছে উপস্থাপন করলাম তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতে পেরেছো যে বিপর্যয় চলাকালীন যে আমরা কি করতে পারি বা আমাদের কি ভূমিকা, সেটা কিন্তু আমি আজকে আলোচনা করলাম। অর্থাৎ শিক্ষার্থীদের মানে তোমাদের কি ভূমিকা সেটা কিন্তু আলোচনা করলাম। তাহলে আমরা যদি প্রত্যেকেই, যেটা আমি বললাম যে এখন প্রত্যেক বাড়িতে একজন না একজন শিক্ষার্থী কিন্তু পাওয়া যায়, তারা যদি তাদের নিজেদের বাড়ি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং তারা সেই শিক্ষার্থীরা মিলে তাদের যদি নিজের পাড়া সম্পর্কে, তারপর একটু ব্রডলি গ্রাম সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু খুব সহজেই একটা বিপর্যয়কে আমরা কিন্তু মোকাবিলা করতে পারি এবং বিপর্যয়ের যে প্রভাব সেটাকে কিন্তু কমাতে পারি।
আশা রাখছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।